স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 1 জুন শনিবার। 1 জুন শনিবারের প্রোগ্রাম শুনছেন। আজকে যে ভোট পর্ব চলল, আমি অবশ্য রেকর্ডিংটা অনেক আগে করছি, সেই ভোট পর্বের যখন আপনারা এই প্রোগ্রাম দেখছেন তখন ভোট পর্বের শেষ দিন শুরু হয়ে গেছে, তাই না? আজকে অর্থাৎ 1 জুন মানে ভোটের শেষ দিন। 4 জুন ভোটের রেজাল্ট আউট হবে। তো সেখানে আমরা জানি যে বিজেপি তো আসবেই, তবে 400 পার কিনা সেটা নিয়ে খানিকটা চিন্তায় সবাই থাকবেন, আমরাও থাকবো। যেমন হবে তেমন মানতে হবে, তবে মনে হয় 400 পার হবে, তাই না? আপনারাও ভেবে রাখুন, আমিও ভেবে রাখছি, আর আমিও বলে রাখছি 400 পার কি 400 কাছাকাছি এরকম থাকবে। তো যাই হোক, মনে রাখুন এই যে জগতে আমরা এসেছি, এই ভোটটাও একটা জগতের খেলা না, বুঝতে পারেন তো? জগৎ সংসারে ভোটটাও একটা অদ্ভুত ব্যাপার। কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? ভোট দেবেন আমাকে, আর কাউকে ভোট দেবেন না, দিলে সর্বনাশ করবেন। বলে আপনি ভোটে দাঁড়িয়েছেন? বলে না, আমি ভোটে দাঁড়াইনি, তবে মনটা মহারাজের দিকে রাখবেন, এটাই হচ্ছে ভোট। তার মানে আপনি এই রাজনীতির দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে একটা সরকার গঠন করতে হয়, এবং সেই সরকার ঠিকঠাক সরকার হলে দেশের, দশের, সমাজের, সার্বজনীন মানব সমাজের, ভারত মাতার, ভারতবর্ষের প্রকৃত উন্নতি সাধন হবে। সেটার জন্য আপনারা তো ভেবেচিন্তে ভোট দিচ্ছেন এবং আজকেও দেবেন। লাস্ট ভোট আজকে সবাই দেবেন, আমারও ভোট আজকে, কিন্তু বাগবাজারে ভোট হবে আজকে। আমি বাগবাজারের যে এতে থাকি, আজকে সেখানে আমিও ভোট দেব। তাহলে ভোট সবাই দেবেন, আর কোনো ভোট নষ্ট হতে দেবেন না, কারণ ভোট মানে আমার মত, আমি যে সরকারকে চাই তাকে নিয়ে আসতে হবে, এটা একটা ব্যাপার। সেই জন্য এখানে ঋষভদেবও বলছেন যে দেখো, জীবনে ডিসাইড করো কি চাও তুমি, ভগবানকে চাও না ভোগ সুখ চাও। যে ভোগ শুকরেও করে, কুকুরেও করে, ইঁদুরে, মানে সমস্ত জীব জন্তু, হ্যাঁ, এই যে বলছেন না, কষ্টান কামান অরহতে বিডভুজাম, যে তাহলে নরলোকে নর দেহধারী জীব যারা, তারা কত কষ্ট করে ভোগের বস্তু সংগ্রহ করবার জন্য, জোগাড় করবার জন্য, কত কিছু জোগাড় করে মানুষ, ভেবে দেখবেন। অদ্ভুত না? নিজের জীবনটাকে, নিজেকে দেখবেন, দুনিয়াকে দেখতে হবে না। বাপরে, পয়সা থাকলে কত রকম টুকিটাকি খুঁটিনাটি আমাদের আশ্রমের লোককে দেখেও বুঝতে পারি, নাহলে এটা কিনলে কেন? বলে এটা লাগবে, কি কাজে লাগবে, এটা না হলে হবে না, হবে কিনলাম, কিন দাও। এই হচ্ছে জগৎ, মানে পয়সা আছে অত কিনে নিলাম, দরকার নেই তবু কিনলাম। অদ্ভুত ব্যাপার। এই জগৎটা কিন্তু এরকম, সন্তুষ্ট হয় না মানুষ, কত কিছু জোগাড় করে সুখের দ্রব্য। এরকম একটা কেঁচি হলে ভালো হয়, এরকম একটা নেল কাটার হলে ভালো হয়, এরকম একটা সাঁড়াশি হলে ভালো হয়, এরকম একটা এই হলে, কত রকমের জিনিস যে কিনে তার কোনো শেষ নেই। এই ছোটখাটো কথা বলছি, সবকিছু এরকম দরকার। টেবিলে বসে আছে, মানে স্বামী অখণ্ডানন্দ সরস্বতী একদিন বলছেন, বলে बैठे थे तो देखा कि ड्रायर में ये कान तो क्या असुविधा होता है, কানে যদি না দিতাম তখন অসুবিধা হতো, তার মানে নেই কাজ তো খই ভাত, কথাটা সেরকম হলো না? কানে দেওয়ার দরকার নেই, কানে এমনিতে কাটি দেওয়া ভালো না, কিন্তু কানের ময়লা এমনিতে শুকনো হয়ে বা দলা হয়ে বা গুঁড়ো হয়ে বেরিয়ে যায়। সাধারণত এটাই হয়, কানে যারা তেল দেয় তাদের ময়লাটা সহজে বেরোয় না, তখন তাদের একটুখানি কিছু একটা দিয়ে মাঝে সাঝে পরিষ্কার করে দিতে হয়।
তাহলে তেল না দিলে এমনি ময়লা বেরিয়ে পড়ে যায়, এগুলো বোঝেন তো। তাহলে কানে কানে কাঠি দেওয়া বলে মনে রাখবেন, आंख में अंजन दांत में मंजन रोज करो। আমাদের এক প্রফেসর আমাদের নন্দগ্রাম কলেজে পড়েছে বলে आंख में अंजन, अंजन अंजन মানে কি? अंजन মানে চোখে যে অঞ্জন লাগায় না, অঞ্জন কিন্তু অনেক রকম হয়। একরকম বেরিলিকা অঞ্জন মানে চোখ ভালো রাখার জন্য চোখে লাগালে চোখটা ঠান্ডা হয়ে যায়, একটা কাঁচের এরকম ইয়ে দেয়, সেইটা দিয়ে ওই অঞ্জন মানে কাজল, কাজল সেটা কিন্তু কালো না, সেটা একটা ওষুধ, চোখ দিয়ে পাশ দিয়ে লাগিয়ে দিলে চোখ ঠান্ডা হয়ে যায়। বেরিলিকা অঞ্জন সব খুব বিখ্যাত। তো आंख में अंजन दांत में मंजन, দাঁতে মাজন রোজ করা উচিত, আর চোখে अंजन लोग ना करिए। और नाक में একটা শব্দ আছে, नाक में और कान में, ये दोनों में कुछ भी करना उचित नहीं है। তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে জীবনে প্রয়োজনের অধিক, জীবনটা সাধুদের জীবনে যেমন ধরুন আমি একটা ড্রেস পরে কয়েকদিন ধরে লেকচার দিয়ে গেলাম, যে সকালবেলা দুটো গ্রুপ এসছে, নবদ্বীপ থেকেও লোক এসেছিল, তো তারা এসে ভাগ্য বিচার টিচার করে গেলেন। তখন আমি আবার আমাদের হেড পোস্ট অফিসে ছিলাম, একটা কাজ করছিলাম। এই যে সংসার পথ, সংসার পথে সবসময় একটা না একটা কিছু সমস্যা তো লেগেই থাকে, কোনোদিন সমস্যা মুক্ত জীবন আপনি হতে পারছেন না। আর এর জন্য আপনার একটাই সমস্যার সমাধান, কে বলছে? কেশবানন্দ মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি আপনার নাম এত বলেন কেন বলুন তো? আমি কেশবানন্দ মহারাজকেই প্রশ্ন করছি, এত বলেন কেন? কে বলছে? কেশবানন্দ মহারাজ, আপনার নাম তো লেখাই আছে, আমরা কি জানি না নাকি? বলে তা জানেন, তবে এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? এই কেশবানন্দ মহারাজ এত কাজ করে তো, কিন্তু সে কিন্তু তার ধ্যানটা কখনোই ভোলে না, এটা মনে রাখবে। পোস্ট অফিসে গেছি, সেখানেও শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, ওম শ্রী নারায়ণম মনসা স্মরামি, শ্রী বদ্রী নারায়ণম মনসা স্মরামি, শ্রী লক্ষ্মী নারায়ণম মনসা স্মরামি, শ্রী বাঁকে বিহারী মনসা স্মরামি, শ্রী রাধারমণম মনসা স্মরামি, তিরুপতি বালাজি মনসা স্মরামি, শ্রী ভেঙ্কটেশম। এই মন্ত্রগুলো ওখান থেকে ট্যাক্সি করে আসছি, সেটাও জপ করছি, ওখানে গিয়ে কাজ করছি তখনও জপ করছি, জপ করছি, আমার কাজ কাজ তখনও জপ ভেতরে করে যাচ্ছি, তো বাইরে তো আমার কিছু দেখাবার নেই, জপ করে যাচ্ছি। গেছি, প্রথমে বলছে হবে না, এবার তারপরে যখন বলছে হ্যাঁ এটা তো হবে, আর এটা তো হবে মানে তারপরে তো দিয়েছি ঘুমো। হ্যাঁ, তুমি কি ঘোড়ার ডিমের কাজ জানো? দুজন ছুটে বলছে অত জোরে চিৎকার করছেন, একটা মেয়ের উপরে অত ধমকাচ্ছেন, ঘোড়ার ডিমের কথা বলছেন কেন? আরে ঘোড়ার ডিমের কাজ করো তো তোমরা। বলে ঘোড়ার ডিমের কাজ? ঘোড়ার ডিম হয়? আরে তাহলে তো তোমাদেরকে মানুষের ডিম বলবো? একদম ওই পোস্ট অফিসের মধ্যে, তোমরা কি মানুষের ডিম? তোমরা সব ঘোড়ার ডিম, আমার কাজ করো। মেয়েটা বলতেছে আমি আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। করতে পারবো না কেন? মাইনে নাও না? মাইনে দেয় না তোমাকে? তুমি এত সুন্দরী একটা মেয়ে বসে আছো, তুমি মাইনে নাও না? করতে পারবো না মানে আর কি নাকি? আমি কিন্তু যখন আগে গিয়ে খুব সম্মান করে কথা বলি, যখন দেখছি উল্টো পাল্টা তখন কিন্তু আমি আর একটু উল্টো হয়ে যাই। ভেতরে ধ্যান করি কিন্তু বাইরে আমি অত্যন্ত কঠোর হয়ে যাই যখন নীতি বিরুদ্ধ কাজ হয়। কথাটা মনে রাখবেন তো? মনে না রাখলেও আমি মনে করিয়ে দেবো, যারা শুনছেন তারা ভালো করে মনে রাখবেন। তো দেখা যাচ্ছে এই যে দেহধারী মানব, এই সংসারে যারা দেহধারী জীব, তারা কত কষ্ট করে কামনার বস্তু সংগ্রহ করে চিন্তা করুন তো। ভালো কিছু খাবো, ধরুন আপনার মেয়ের বিয়ে, কি ছেলের বিয়ে, কি বউ ভাত, কিংবা ধরুন অন্নপ্রাশন,
ভালো খাওয়ার জন্য কত টাকা খরচ করেন। শুধু টাকা খরচ করলেই কি হয়, বলে আমি 2 লাখ টাকার খাবার খাওয়াবো এতগুলো লোককে, আমি 2 লাখ টাকার খাওয়ারের পিছনে কি 4 লাখ টাকা খরচ করবো। টাকা খরচ করলেই খাওয়ানো যায়? আরে তার জন্য রান্নার লোক চাই, ভালো ভালো রান্না বান্না যারা করতে পারে, ভালো পরিবেশন করতে পারে, ভালোভাবে দিতে পারে, ভালো খাওয়ার ব্যবস্থা যাতে টেবিল চেয়ার, কত রকম অ্যারেঞ্জমেন্টকে টাকা দিলে মিটে যায়? মুশকিল। এই জন্য মনে রাখবেন, এই সংসার অত্যন্ত কষ্টান কামান আরহাতে জীব ভুলাম। এই কষ্ট করে এই সংসারে যা কিছু জোগাড় করছেন, আর বৃন্দাবনের জোগাড় বলতে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে ওখানে যারা যাযাবর তারা কিন্তু জোগাড় তাদের সঙ্গে থাকে। জোগাড় বলতে কি জানেন তো, ওই মানে বডি টডি গুলো সব নিজেরাই বনের কাঠ ফাট চিরে ফেরে সব ট্রাক্টরের যে ট্রলি, ওই ট্রলির মতো জোগাড়, ওগুলোকে জোগাড় বলে। মানে ওই কাঠ দিয়ে ওই রকম নানান রকম এটা ওটা কাঠ জুড়ে জুড়ে ওই রকম ওই ট্রলি টাইপের বানিয়ে ওই দমকল লাগিয়ে সামনে দিকে ভটভট ভটভট করে ওইটায় যত মাল, ধরুন ওরা 50 জনের একটা গ্রুপ, এইবার বললো এখান থেকে আমরা অমুক জায়গায় যাব, গরু ছাগল ওদের যত ছাগল আর ভেড়া মেনলি ওদের থাকে, গরুও থাকে কিছু, ভেড়া আর ছাগল বেশি থাকে। ডিসাইড করে নিল অমুক জায়গায় যাবে। এইবার ওই সব আগে আগে চলতে শুরু করলো, ভোরবেলার থেকে সব মেয়েরা বাচ্চারা পিঠে বেঁধে বেঁধে, আর তারপরে জোগাড়ে সমস্ত ওদের খাটিয়া ফাটিয়া বিছানা টিছানা সব সেট করা, ওর মধ্যে সব কিছু তুলে নিল। ধরুন 2টো জোগাড় কি একটা জোগাড়, তার মধ্যে সব ওই বিছানা পত্র, চারপাই টারপাই যা থাকে, বিছানা মানে ঘর টর বেড়া দেওয়ার যে প্লাস্টিক যা থাকে সব তুলে একদম গুটিয়ে নিয়ে, ছেলেরা নিয়ে আর মেয়েরা বাচ্চারা ছাগল নিয়ে ওরা আগে আগে চলছে, আর এরা তারপরে ধরুন দুপুরে পরে ওরা চললো, সকালবেলা এরা চলে যাচ্ছে, ওরা রাস্তায় কিছু খাবে টাবে সব ব্যবস্থা রয়েছে। এই যাযাবর এরা জোগাড়ে করে চলে, এগুলো আমাদের সচক্ষে দেখা। আমাদের বৃন্দাবন আশ্রমের পাশে ওই যাযাবররা এসে সব থাকতো, সে আর এক সমস্যা। এত সমস্যা যে জীবনে কোথায় সমস্যা নেই বলুন তো। যাযাবর গুলো এসে অতগুলো আছে, এই মানে হুকিং করে লাইট নিচ্ছে, এই নানান রকম উৎপাত করছে, তারপরে ওরা দরকার হলে চুরিও করে, আরো অনেক রকম উৎপাত করে, এইসব করছে। এই জন্য কষ্টান কামান, এরা এত কষ্ট করে ধরুন ওই ঝুপড়ির মধ্যে থাকে, ঝড় বর্ষা যাই হোক, ওরা বোঝে কোন জায়গায় ঝুপড়িটা লাগালে ওই বর্ষার জলটা ভেতরে আসবে না, সেরকম উঁচু মতন মাটি দেখে সেখানে ঝুপড়ি লাগায়, নিজেদের সব তাবু টাবু সব সঙ্গে থাকে। তো এইভাবে ওরা চলে। তা আমরাও সংসারে কি করি, আমরাও জোগাড় করি, তাহলে আমার একটা ভালো বাড়ি করতে হবে, একটা ভালো জমি কিনতে হবে, ভালো বাড়ি করলাম, জমি কিনলাম, তারপরে ভালো খাট কিনতে হবে, ভালো বিছানা, ভালো আলমারি, ভালো ড্রেসিং টেবিল, ভালো ডাইনিং টেবিল, ভালো ভালো কত কিছু, ভালোর কোনো শেষ আছে? ভালো একটা ওয়াশিং মেশিন, ভালো একটা কত কিছু মেশিন আজকাল বেরিয়েছে, তার ঠিক নেই, নাকের মেশিন, চোখের মেশিন, পার মেশিন, দুনিয়ার মেশিন আছে তো, জানেন তো, সব মেশিন পাওয়া যায়, পা মেসেজ করা মেশিন, কোমর মেসেজ করা মেশিন, সব রকম মেশিন, পেট মেসেজ করা মেশিন। আর ওগুলো বাজারে বের করে বিক্রি টিক্রি করে তারপর ফক্কা পগার পার, তারপর আর খুঁজে পাবেন না। ওই কদিনের জন্য মার্কেটে আসবে, যেমন এই বলছিলাম না, হাঁটুর ব্যথা সেরে যাবে, সন্ধি সুদা লাগান, ওরে বাবারে মার্কেট শেষ। এখন আবার বিরাট বিজ্ঞাপন হচ্ছে, দেখেছেন, সুগার 2 पुड़िया खाने से शुगर खत्म, जिंदगी भर के लिए 2 पुड़िया खाओ, शुगर जिंदगी भर के लिए खत्म। मैं চ্যালেঞ্জ करता हूं 150%। ওই কুত্তাটাকে ধরে যদি ঠেঙাতে পারেন, যতক্ষণ ভেউ ভেউ না করবে ততক্ষণ ঠেঙাতে হবে। কেন বলুন তো? বলে তোর কোন বাপের সারিয়েছিস, 2 पुड़िया ওষুধ খাইয়ে কোন বাপকে সারিয়েছিস বল। মারতে হবে, এমন মার না, ওই যেমন বলছিলাম না চমৎকারী বাবা সন্তোষ,
দেখবেন ইউটিউবে গিয়ে বা ওই গুগলে গিয়ে সার্চ করবেন চমৎকারী বাবা সন্তোষ কোনায়, বুঝবেন, দেখতে পাবেন মহা শয়তান ধূর্ত কত রকম ধোকাধারী যে করছে দুনিয়ায়। আর এই মানে লোকাল মিডিয়া যেগুলো সব ইউটিউব ফেসবুক ইত্যাদিতে এমন এমন শয়তানের পয়জান জন্ম নিচ্ছে আর এমন এমন পয়জান বিজ্ঞাপন করছে, কত লোকের নামে বিজ্ঞাপন দিচ্ছে। তাহলে এ আবার কি? ওই এর ফটোটা রেখে তার মধ্যে বলছে ওর আওয়াজে বলে, এই আমার সুগার হয়েছিল, আমি মরে যাচ্ছিলাম, আমি বেঁচে গেলাম দুখরা ওষুধ থেকে। কে বলছে? শাহরুখ খান। কে বলছে? ওই গোবিন্দা। কে বলছে? অমিতাভ বচ্চন। কে বলছে? যত যত সিনেমা আর্টিস্টকে দিয়ে বলাচ্ছে, ওইগুলোকে ওরা কেসও করে না, কোনো ঝামেলাও দেখে না, কিছুই না। এইসব নোংরা জীব বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা কামাই করে। ওদের কবে সুগার হয়েছিল? তারপরে অক্ষয় কুমার, এসব সব বিজ্ঞাপন করে। এত ধূর্ত কপট শয়তান কোটি কোটি টাকা কামাই করতে লোককে ধোকা দিতে লজ্জা করে না? এগুলো আর এক কুত্তা, এগুলো আর এক ধরনের কুত্তা, বুঝতে পেরেছেন? এই জন্য বিট ভুজাম, এরাও বিষ্ঠাভোজী। বিষ্ঠাভোজী জীবগুলো তো অনায়াসে বিষ্ঠা পেয়ে যায়, খায়, শুয়োর হোক যা হোক, তাদের খাদ্য তারা জোগাড় করে নেয়, ঢেলে থাকে। কিন্তু এরা তো জগৎকে ধোকা দিয়ে বিষ্ঠা খায়। মহা খচ্চর জীব, পাপী, নরাধম, মহা পাপাচারী। দেখবেন না, মুখ দেখলে পাপ। এরা বিজ্ঞাপন করে, এদের লজ্জা করে না? সাংবাদিক হয়ে বিজ্ঞাপন করছে। সাংবাদিক বলছে अंजना ओम कश्यप, से बोलছে शुगर का ऐसा दवाई आ गया, शुगर को धोखा दे दिया, अब ये दवाई खत्म हो जाएगा, जल्दी जल्दी लीजिए, सरकार ने इतना पैसा दे दिया। ये विज्ञापन दिए সুগার তো একটা বিরাট কঠিন রোগ, তার ওষুধ আমিও বের করি। আমার এই স্টলে দেখছেন না সুগারের ঔষধ, কেশবানন্দের বই পুস্তক। আজকের তিথিতে আপনাদের মনে রাখতে হবে যে কালসর্প দোষ কাটাবার দিন নয়, তাই না? সেই জন্য মনে রাখতে হবে 18ই জ্যৈষ্ঠ আর 19শে জ্যৈষ্ঠ কিন্তু লোকনাথ বাবার তিরোধান দিবস। কালকে খুব ভালো করে লোকেরা সব যাবে 19শে জ্যৈষ্ঠ। যাই হোক, যারা যাকে মানেন মানুষ, কিন্তু শয়তানদের মানবেন না। শয়তানি লোকনাথ বাবা একজন যোগী পুরুষ ছিলেন, তাকে যদি কেউ মানে ভক্তি করে তা তো আদৌ সেটা আনন্দের কথা। সাধুর প্রতি শ্রদ্ধা হলে জীবের মঙ্গল হয়, সাধুর কথাতে যদি বিশ্বাস হয়। তো লোকনাথ বাবা একজন তো সত্যিই সাধু, মহাযোগী ছিলেন, তার যোগ সাধনাতে কোনো ফাঁকি ছিল না। এই আমি আমার কথা বলতে ওই জন্যই বলি যে যারা মন্ত্র জপ করবে, যারা ধ্যান করবে, তারা নিরন্তর করবে। যারা ধরুন দীক্ষা নিতে চাইছেন তাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনাদের দীক্ষা হবে কবে? অর্থাৎ 21শে জুলাই, 22শে জুলাই জুন হচ্ছে জন্মদিন, জ্যৈষ্ঠ পূর্ণিমা, আর 21শে জুলাই পড়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার জন্য এখন থেকে বুকিং করুন। অনেকে আজকেও ফোন করেছেন, আজকে কত তারিখ জানেন? 18 তারিখ। কালকেও ফোন করেছে দীক্ষার জন্য, কিন্তু তাদেরকে আজকে যে রেকর্ডিং হচ্ছে এটা 18 তারিখে চলছে, কিন্তু 18ই এপ্রিল, আর এটা জুন মাসে রেকর্ডিং চলছে, মনে রাখবেন কথা। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে 21শে জুলাই গুরু পূর্ণিমাতে যারা দীক্ষা নেবেন তারা এখন থেকে নাম লেখাবেন। দীক্ষা নেওয়ার জন্য স্পেশাল কিছু নেওয়া হয় না, কিন্তু দীক্ষার জিনিসগুলো দেওয়ার জন্য 1100 টাকা নেওয়া হয়, আর দক্ষিণা যে যা দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু দীক্ষার যারা দূর দূর থেকে আসে তাদের কিন্তু ওইসব জিনিস জোগাড় করে নিয়ে সকালে চলে আসা খুব কঠিন ব্যাপার বলে, যেমন গুরু পূজার বস্ত্র, থালা, গ্লাস, বাটি, জপের মালা, জপের ফলে, গলার মালা, তিলক আদি, তারপরে দীক্ষার বইয়ের বিধান, সাধনার বিধানের একটা বই, এগুলো সব সঙ্গে দিয়ে দেওয়া হয়, মন্ত্রের চাট, এসব আপনারা পেয়ে যান। এর জন্য ওই 1100 টাকা নেওয়া হয়। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, এগুলো সব একসঙ্গে করে গুরুদেবকে বরণ করে নিতে হয়। গুরু বরণের জন্য এই খরচটা হয়। আর যারা দক্ষিণা দেবেন, সে 100 দেবেন না, 1 টাকা দেবেন না, 500 টাকা দেবেন, সেটা আপনাদের ব্যাপার, সেটার জন্য কোনো কিছু লাগে না। এটা গুরুদেবকে বরণ করতে গেলে দীক্ষায় এইভাবে বরণ করতে হয়। যাই হোক, তাহলে 21শে জুলাই গুরু পূর্ণিমা,
আর 22শে জুন আমার জন্মদিন, আর যেহেতু ব্রজধাম পরিক্রমা এবং অন্যান্য সব কিছুর জন্য 21শে অক্টোবর যাত্রার দিন। তার আগে টিকিট হতে হবে এবং সেই টিকিট হবে 4 মাস, কত 4 মাস আগে, মানে 121 দিনের দিন টিকিট হবে। ওই যেদিন যাবেন তার 121 দিন আগে টিকিটটা হয়, ওপেনিং ডেট, সেই অনুযায়ী টিকিট হয়। সেটা আপনারা অনেকে জানেন না। সেই জন্য তার আগে যদি ফর্ম ফিল আপ করে রেডি করতে না পারি টিকিট করার জন্য, জানেন তো কোথায় কোথায় লোক পাঠাতে হয়, যারা আমাদের সঙ্গে যান তারা জানেন। বিশেষ করে আমাদের ফণীভূষণ মজুমদার, তিনি ওই বেহালার থেকে ফিরিয়ে বাস স্ট্যান্ডের ওখান থেকে আসেন ভোরবেলা, একদম 4:30-এর মধ্যে কয়লাঘাটে পৌঁছে যায়। কারণ এরা এসিতে যায়, ওনাকে বলি যে আপনি টিকিট, বলে হ্যাঁ আমি হেল্প করবো। প্রতি বছর টিকিট কাটে। তাহলে ফণীভূষণ মজুমদার ওই বেহালার থেকে কটার সময় ওটা 3:30, কিন্তু চিন্তা করুন 3:30 বেরিয়ে হাওড়ার কাছে কয়লাঘাটে ওখানে এসে যায় টিকিট কাটার জন্য। আমরা বিভিন্ন জায়গায় টিকিট কাটি, তো হাওড়াতে বহু লোক যায়, 7-8 জন অন্তত হাওড়াতে যায়। তারপরে আমাদের মানসী হাজরা, মহুয়া হাজরা, এরাও হাওড়া স্টেশনে যায়। আরো অনেকে পুরো দল বেঁধে হাওড়ায় 7-8 জন যায়। কয়লাঘাটে লোক যায়, দমদম স্টেশনে জংশনে লোক যায়। বাগবাজার যদি সেদিন কি বার পড়েছে আমি দেখেনি, সেদিনকে টিকিট কাটা রবিবার পড়েছে, যেদিন বাগবাজার খোলা থাকবে না, মানে রবিবারে ছোট ছোট স্টেশন খোলা থাকে না, সেই জন্য রবিবার পড়েছে। ফলে আমাদের যেতে হবে হয় শিয়ালদা, না হয় ক্যালকাটা টার্মিনাল, দমদম জংশন, তারপরে হাওড়া স্টেশন, কয়লাঘাট, এসব মেন মেন ছোট ছোট জায়গায় টিকিট হবে না, বাগবাজারে টিকিট হবে না। এই জন্য আর ওই টিকিট 8:10-এর মধ্যে টিকিট সব শেষ, মনে রাখবেন এই কথাটা। সেই জন্য 8টায় ওপেনিং হয়, 8:10 মধ্যে টিকিট পাওয়া যায় না। যেহেতু আমরা ওটা গুণ এক্সপ্রেসে যাব, গিয়ে পরের দিন দুপুর বেলা আমরা পৌঁছাবো অযোধ্যায়, সেটা মনে রাখবেন। বুকিং করতে সময় নষ্ট করবেন, এইটা আপনাদেরকে বারবার জানিয়ে দিবেন। তাহলে কেশবানন্দ কেন বলছেন যে বারবার নাম বলে? কেশবানন্দ এটা প্র্যাকটিক্যাল করে বলছেন, কষ্টান কামান অর্হতে বিদ ভুজাম। নিষ্ঠাভোজী প্রাণীগুলো যা ভোগ করে মানুষও তাই ভোগ করে, মানুষও তাই ভোগ করে। কষ্টান মানে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, ভোগের বস্তুতেই 4টে। তো আহার বলে তোমরা জল খাচ্ছ, আমি 4 লাখ টাকা বোতল মদ সেইটা আমি খাই, খাদ্য একই হল। 4 লাখ টাকা মদের বোতল যে খাচ্ছে, কিংবা হোটেল ভাড়া দিয়ে বিরাট ইয়েতে যারা থাকে, 50,000 টাকা নাইট ভাড়া আর নাইট, নানান রকম খাদ্য সুখ ব্যবস্থা, এসব করে টাকা ওড়ায়। তাহলে 50,000 টাকা হোটেলে তুমি যে সুখ পাও, ওই সুখ শুয়োরেও পায়। কিন্তু তুমি সুন্দরী ভাড়া করে নিয়ে যেতে পারো, ওদের সুন্দরী লাগে না, ওরা যাকে খুশি সম্ভোগ করে। ওরা তো শৃঙ্খল প্রাণী, কুকুরেও তাই, শুয়োরেও তাই। তো তুমি সুন্দরী ভাড়া করার জন্য তোমার টাকা লাগে, জোগাড় করতে লাগে, সমস্যা ফেস করতে হয়, কত কিছু করতে হয়, কিছু করতে হয়। সেটা মানুষ এত কষ্ট করে ভোগ করে, মনে রাখবেন। সেই জন্য ঋষভদেব বলছেন যে মানবের এই বস্তুগুলোর পিছনে সময় নষ্ট করা উচিত নহে। এই কষ্টান কামান অর্হতে বিদ্যুনাম, যে নিষ্ঠাভোজী প্রাণী যাহা ভোগ করে তাহা তুমি মানুষ হয়ে ভোগ করো, আর তার জন্য এত কষ্ট স্বীকার করো, এইটা তোমার করা উচিত নয়। কে বলছেন? ভগবান ঋষভ। মনে থাকবে? এই জন্য কেশবানন্দ বলছে যে ধ্যান করো। ওই 4 লাখ টাকার মদের বোতল তোমাকে শান্তি দেবে না, শান্তি দেবে তোমার চেতনার শান্ত ভূমি। চেতনা যদি শান্ত হয়, চেতনাতে যদি সাধনার পাওয়ার থাকে, যেমন আমি যেখানে যাই আমার পাওয়ারে কাজ করে। শুনলেন না একটু আগে বলছিলাম পোস্ট অফিসের কথা, ওখানে ধমক দিয়ে পাওয়ার দেখিয়ে কাজ করিয়ে কয়েকজনের আগে কমপ্লিট করে চলেছি। কেন বলছিল? কারণ আমার কনফিডেন্স আলাদা। আসার সময় বলছে মহারাজ নমস্কার, কাজ হয়েছে তো, কিছু মনে করবেন না। আর না 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 থ্যাংক ইউ ধন্যবাদ বলে চলে আসলাম। কি বুঝলেন? আর এক সময় প্রথমে গিয়ে তো আমি কিছু বলার নেই, প্রথমে গিয়ে বলছি ম্যাডাম নমস্কার, আপনি সেই কাজগুলো করছেন, আমাদের এটা করে দেবেন।
এই জন্য আমি কখনো ধমক দেওয়ার ভূমিকায় যাই না। কিন্তু এটা কি করি বলুন তো, দুটো হাত আছে তো, একটা ঠ্যাঙে রাখি আর একটা গলায় রাখি। যদি দেখি যে ঠ্যাংটা ধরে কাজ গলাটা টিপে দেওয়ার দরকার তা টিপে দিই, আর না হলে ঠ্যাং ধরে ঠিক করে দিই। দুটোর একটা তো করবো, বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখবেন যে কষ্টান কামারা হাতে বুট বিজা হবে। তাহলে জগতের এই কাম্য বস্তু জোগাড় করার জন্য কি আমাদের কম কষ্ট করতে হয়? এমনি এমনি মেলে? কিন্তু এইটার পিছনে কষ্ট করে জীব তার সাধন চেতনাটাকে, তার ধর্ম চেতনা, তার আত্ম চেতনা, তার অধ্যাত্ম বিদ্যাটাকে, জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এইটাই হলো সব থেকে বড় দুঃখের কথা। ঋষভদেব উপদেশ দিচ্ছেন, প্রথম শ্লোকের ব্যাখ্যা শুনছেন কদিন ধরে। তাহলে তিনি বলছেন যে এই যে দিব্য জীবন, যে মানব দেহ লাগি দেব কাম্য করে তাহা পিঠা যায় বলে সংসার ফিরায়, এই যে মানবের দিব্য জীবন, সেই জীবন যদি এইভাবে কেটে যায় তাহলে কি পাওয়া হলো আমাদের? সেই জন্য সবাই ভালো থাকবেন। আর বাগবাজারে যারা আসছেন, 240 নম্বর বাস স্ট্যান্ড, এখন ইন্ডিয়ান ব্যাংক, আর তার পাশে আর একটা ব্যাংক হচ্ছে এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংক আর ইন্ডিয়ান ব্যাংকের আগের বাড়িটা অমর কথার পতাকা ব্যানার লাগানো রয়েছে, এবং বাগবাজার মোড়ে অপোজিটে হচ্ছে সঞ্জীবনী নার্সিং হোম। অতএব সবাই এখানে চলে আসবেন। আর ফোন নাম্বার যেগুলো দেখছেন, ফোনে বুকিং করে চলে গেলে আপনাদের সুবিধা। কোনো দিন বিকেলবেলা আমি থাকি না, তা না হলে সকালে রোজই পাবেন। আর কাল সর্পদোষ নিয়ম মতো কাটাবেন, জীবন পথ যাতে সুন্দর হয়। সবাই ভালো থাকবেন। সবার জীবন আর ঘোড়ার নাল বাস্তুযন্ত্রমার 2য় খণ্ড বই সবাই নিয়ে যাবেন। এগুলো প্রত্যেকের বিয়ের জন্য দরকার। সবাই ভালো থাকুন। আজকের এখানেই বিশ্রাম দিলাম। ওম শান্তি।